এই মাথা পচা গরমে আপনি আমাকে কাতান শাড়ি পরতে বলেছেন, তার উপর এখন আবার রিকশায় চড়ে যাবেন। বলি, আপনি কি পুরোপুরি গেছেন? আমার সদ্য গরম গরম তেলে ভাজা কণ্ঠ শুনেও সামনের সাদা পাঞ্জাবি পরিহিত সুঠামদেহী ব্যক্তিটার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। উনি নির্বিকার চিত্তে রিকশায় উঠলেন। ডান পাশে চেপে বসে অগোছালো চুল হাতরে আরও অগোছালো করতে করতে বললেন, একটু জলদি উঠুন। যেভাবে বিয়ে বাড়ির মতো সেজে এসেছেন, মানুষজন তো ভাববে আপনাকে ভরা আসর থেকে পালিয়ে নিয়ে যাচ্ছে। আমি চোখে আগ্নেয়গিরি নিয়ে চাইলাম। মাথার উপর জ্বলন্ত সূর্য, গরমে যান যায় যায় অবস্থা। এর মধ্যে লোকটার এমন কথায় কর্মকাণ্ডে রাগে ঠোঁট কাঁপছে। রাগ উপশম করার উপায়ন্তর না পেয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলাম। লাল পাড় সাদা সোনালি রঙের কাতান শাড়ির সাথে মিলিয়ে গাঢ় লাল লিপস্টিক দিয়েছিলাম, সেগুলো বোধহয় উঠে দাঁতে লেগে গেছে। 1-2 মিনিট সেভাবেই কেটে গেল। রাস্তার দুজন আর চোখে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা মনে হয় এখন বলে বসবে, আপনারা অন্য রিক্সায় যান, আমার দেরি হইতেছে। আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে উনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে কণ্ঠ কিঞ্চিত বিরক্ত নিয়ে বললেন, উঠতে পারছেন না? আচ্ছা, হাতটা দিন, দৌড়ে ওঠাই। আপনি দেখছি কিছুই পারেন না। আমি হাত দিলাম না। এক পলক আশেপাশে তাকিয়ে লোকজনের ফাঁকা নজরগুলো প্রখর করে নিলাম। অতঃপর দ্রুত উঠে বসলাম অসহ্যকর লোকটার পাশে। আমি উঠতে উনি হাত সরিয়ে নিয়ে আরও একটু চেপে গেলেন। রিক্সা চলতে শুরু করলো। আপনি থমথমে চেহারায় বসে আছি। বাবা কীভাবে হাত বুদ্ধি লোকটার সাথে আমার বিয়ে পাকা করে ফেলেছে আমি ভেবে পাচ্ছি না। শুনেছে টাকা পয়সা ভালোই আছে, তবে গাড়ি না এনে এই গরমে রিক্সায় যাওয়ার শখ কেন হলো বুঝতে পারছি না। মা আসার সময় কড়া গলায় বলে দিয়েছেন, আহসানের সাথে কোনো রকম উচ্চবাক্য করবি না, তোর বাবার খুব পছন্দের ছেলেটাকে। ওনার কানে গেলে এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি সাবধান করে দিলাম। আর তোকে তোর বাবার অনুমতি নিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাই লক্ষ্মী মেয়ের মতো ঘুরে ফিরে আবার ওর সাথে চলে আসবি, মনে থাকে যেন। মিনিট 5 না পেরোতেই রিকশার হুডটা তুলে দিলেন আহসান। ফলস্বরূপ মধ্যকার দূরত্ব একটু কমে গেলেও মাথার উপর ছায়া পড়ে যাওয়ায় একটু যেন স্বস্তি মিলল। আমি ফুস করে শ্বাস ছেড়ে সামনের চুলগুলো কাঁধের পিছনে দিতে দিতে আহসান ঝুঁকে আসলেন আমার দিকে। আমি থতমত খাওয়া দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। ওনার চোখ আমার গলার দিকে। মুহূর্তে যেন তুমুল অস্বস্তি ঘিরে ধরলো আমাকে। উনি চোখ সরিয়ে নিলেন। আরও একটু ঝুঁকে আমার পাশে হুট লাগানোর লোহার জিনিসটার দিকে হাত বাড়িয়ে দিতে দিতে বললেন, আপনি তো ঘেমে নিয়ে একেবারে আইসক্রিমের মতো গলে যাচ্ছেন, দেখি সরুন, হুডটা আটকে দেই। আমি তৎক্ষণাৎ মাথাসহ শরীরটা একটু পিছিয়ে দিলাম। উনি হুডটা আটকে দিয়ে ঝুলে থাকা শাড়ির আঁচলটা কোলের উপর উঠিয়ে দিয়ে আস্তে করে বললেন, সামনে রাখুন। চাকায় পেঁচিয়ে গেলে কথাটা বলেই সরে গেলেন ইনি। তারপর এতটাই চেপে বসলেন যে একটু যাকে দিলে রিকশার বাইরে চলে যাবেন। আমি খানিকক্ষণ ইতস্ত করলাম, তারপর নিজে একটু চেপে গিয়ে মিনমিনে কণ্ঠে বললাম, জায়গা আছে, আপনি একটু এদিকে আসেন, পড়ে যাবেন তো। আহসান তাকালেন সরাসরি চোখের মনেতে। আমি হড়মড় করে চোখ নামিয়ে নিলাম। কেন নিলাম নিজেও জানি না। আহসান বোধহয় ঠোঁট চেপে হাসলেন। তারপর বললেন, আপনি আরাম করে বসুন চৈতি, আমার হুটহাট থুবড়ে পড়ার অভ্যেস নেই। শেষের কথাটা শুনে এতক্ষণ যে বিন্দু পরিমাণ ভালো লাগাটা সৃষ্টি হয়েছিল সেটাও যেন কর্পণ্যের মতো উবে গেল। ওনারা যেদিন দেখতে আসলেন সেদিন সবার সামনে শাড়িতে পা বেজে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম আমি। আপু অবশ্য তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছিলেন, কিন্তু মানসম্মানটা তো থুবড়ে পড়ার সাথে সাথে সেই মাটির সাথেই মিশে গিয়েছিল। সেদিনের অপমান হওয়ার সহ্য করতে পারলেও এই লোকটার কথা আমার সহ্য হলো না। দাঁতে দাঁত চেপে আমি বলে উঠলাম, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সেই দিনের ঘটনাটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি তো কোনো ঘটনার কথাই বলিনি, জাস্ট বলেছি যে আবার পড়ে যাওয়ার অভ্যেস নেই, তাই আপনি হাত পা ছড়িয়ে যেভাবে ইচ্ছে বসুন, কোনো অসুবিধা হবে না। আমি দ্বিগুণ তেতে উঠলাম, চড়া গলায় বললাম, আপনার অভ্যেস নেই মানেই তো বলতে চাচ্ছেন যে আমার অভ্যেস আছে? আমি কি ছোট বাচ্চা যে কিছু বুঝি না? উনি কোনো রকম জবাব দিলেন না। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকালেন। এই পাত্তাহীন বাবাটাই যেন আগুন ধরিয়ে দিল শরীরে। আমার এই একটা সমস্যা, অল্পতে রাগ উঠে যায়। এই সমস্যার কারণে আমি কারোর সাথে মিশতে পারি না। কেউ কিছু বললে মাথা ধরে যায়, হুঁশ হারিয়ে চিল্লাচিল্লি করে ফেলি। এবারও ব্যতিক্রম হলো না। অন্য কোনো বিষয় না পেরে পূর্বের বিষয়টা নিয়ে চেঁচিয়ে উঠে বললাম, আপনি আমাকে কাতান শাড়ি কেন পরতে বলেছেন? আপনার জন্য আমার এত গরম লাগছে, অসহ্যকর লাগছে। এ মামা, রিক্সা থামান, আমি নেমে যাব। বাবা বকলে বকবে, তবু আপনার সাথে আর 1 সেকেন্ডও না। আর বিয়ে তো নয়। রিক্সাওয়ালা মামা ঘাড় ঘুরিয়ে আহসানের দিকে তাকালেন। আহসান তাকে রিক্সা চালিয়ে যাওয়ার ইশারা করে আমার দিকে চেয়ে
আগের মতো নম্র কণ্ঠে বললেন, আমি পড়তে বলেছি বলেই আপনার পড়তে হবে? আপনি পড়েছেন কেন? না পড়লেই হতো। আপনি আমাকে জোর করেছেন। সিরিয়াসলি? আপনাকে জাস্ট একবার বলেছি যে কাল আসার সময় কাতান শাড়ি পরে আসবেন, আর সেটাও কোনো জোর গলায় বলিনি, নিতান্তই কোমল কণ্ঠে বলেছি। আপনি হয়তো ভুলে গেছেন। ওয়েট, আমার ফোনে সব কল রেকর্ড করা হয়, শোনাচ্ছি। বলে উনি পকেট থেকে ফোন বের করলেন। আমি আবারও ঠোঁট কামড়ে ধরলাম। লোকটা আসলে আমাকে জোর করেনি, তবে আমি কেন পড়লাম? কি দরকার ছিল? নিজের ওপর একরাশ রাগ নিয়েই আমি হাসানের হাতের ফোনটা কেড়ে নিলাম। আহসান তাকালেন। আমি দ্রুত ফোনের মেল বাটনে চাপ দিয়ে ওয়ালপেপার স্ক্রিনে এনে ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, শোনা লাগবে না। উনি হাসলেন। ফোনটা পুনরায় পকেটে ভরতে ভরতে সামনের দিকে তাকিয়েই স্বগতিক করলেন, আপনার বাবা ঠিকই বলেছেন। আপনাকে সামলানো চারটিখানি কথা না। রেস্টুরেন্ট বেশ নিরিবিলি, সবাই সবার মতো আছে। যদি আশেপাশে জোড়ায় জোড়ায় বেশি দেখা যাচ্ছে। ফ্যামিলি নিয়ে আসা মানুষ নেই বললেই চলে। একপাশে পুরো কাঁচের দেওয়াল দেওয়া। 3:30 বাজে। হয়তো সূর্যের তাপ কমে এসেছে। একটা সরু সোনালি রেখা এসে পড়েছে টেবিলের মাঝ বরাবর। আহসান বসেছেন আমার মুখোমুখি। আমি প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খাবার খাচ্ছি। চামচ দিয়ে চিকেন ফ্রাইটা কাটতে পারছি না বলে মেজাজ এবার সত্যি চড়ে যাচ্ছে। এসির মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎই আহসান ডাকলেন, চৈতি। আমি তাকালাম। ওনার ডাকটায় কী যেন একটা ছিল। ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। মুখে একগাল খাবার থাকায় গাল ফুলে আছে। আমি দ্রুত খাবারটা গিলে নিলাম। আহসান ফলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমার চোখ প্রশ্নাক্ত। লোকটাকে তাকিয়ে থাকার জন্য এভাবে ডাকলো? আমি মুখ ফুটে কিছু বলার আগে উনি ছোট্ট করে বললেন, আপনাকে সুন্দর লাগছে। আমি হালকা কেসে উঠলাম। খাবারটা তো সে কখন গিলে ফেলেছি, তাহলে এখন কি আটকালো গলায়? উনি পানি এগিয়ে দিলেন। আমি পানিতে চুমুক দিয়ে আবারও খাওয়া মনোযোগ দিলাম। চামচ আর প্লেটের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে চিকেন ফ্রাই থেকে মাংস ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। এই রেস্টুরেন্টে এই একটা সমস্যা, বাসায় থাকলে এতক্ষণ হাত মাখিয়ে খাওয়া শুরু করে দিতাম। হঠাৎই বুঝলাম আমি হাসানের দিকে তাকাতে পারছি না। আচ্ছা, আমার কি কোনোভাবে লজ্জা লাগছে? আপনি টমেটো চেনেন তো? টমেটো কেন চেনে? ওনার দিকে না তাকিয়ে খাবার চেবাতে চেবাতে উত্তরটা দিলাম, আপনাকে না পুরো টমেটোর মতো লাগছে। এই যে গাল দুটো পুরো ফাঁকা ফাঁকা লাল টমেটো। এই গরমের মধ্যে টমেটো খুবই মূল্যবান একটা জিনিস, বুঝলেন? আমি বিস্ফোরিত নয়নে তাকালাম। ঝালঝাল কণ্ঠে বললাম, আপনি কিন্তু। উনি আমাকে বাকিটা বলার সুযোগ দিলেন না। টেবিলের সাথে কর্ষণ করে হালকা শব্দ তুলে নিজের প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি এটা খান, মাংস ছাড়িয়ে দিয়েছি। আমি প্লেটের দিকে তাকিয়ে দেখলাম উনি মাংসটা ছোট ছোট করে ছিঁড়ে একপাশে জড়ো করে রেখেছেন। বাকি খাবারগুলো আগের মতোই আছে। লোকটা এতক্ষণ খায়নি? আমি তো খেয়ালই করিনি। তাহলে করছিলটা কি? আমরা এখানে এসেছি প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেছে। আমি চামচ নাড়াচাড়া করতে করতে বললাম, আপনি খাবেন না? উনি মুচকি এসে আমার অর্ধেক খাওয়া এটো প্লেটটা নিচের দিকে টেনে নিলেন। বললেন, আমার এতেই চলবে। আপনি জলদি শেষ করুন। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিতে বলেছেন আঙ্কেল। আমি ইতস্ত করলাম। ওদিকে আহসান দিব্যি আমার এটো খাবারটা মুখে পুরে নিয়েছেন। বিকেল নেমে যাচ্ছে। সূর্য ডুবু ডুবু। রাস্তার ধারে ধারে হাঁটছি আমরা। আমাদের বাসার ওদিকে রিক্সা যেতে চাচ্ছে না। চায়ের দোকানের লোকগুলো আর চোখে অনবরত দেখে যাচ্ছে আমাদের, বিশেষ করে আমাকে। আমি গুটি গুটি পায়ে হাঁটছি। সারিতে যদি কোনোভাবে পা পেছিয়ে যায় তবেই শেষ। পাশ দিয়ে হাই স্পিডে একটা প্রাইভেট কার চলে গেল। আর একটু হলে আমার গায়ের উপর উঠে যেত। ভয়ের চোটে শক্ত করে হাসানের বাহু আঁকড়ে ধরলাম আমি। আহসান গাঁড় ফিরিয়ে একবার দেখে নিলেন। আমি লজ্জিত ভঙ্গিতে হাতটা সরিয়ে নিলে উনি অন্যদিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, ধরে রাখুন। আমি যেন এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিলাম। উনি মুখ ফুটে তা বলে দিতেই বিনা দ্বিধায় খুব শক্ত করে আঁকড়ে ধরলাম হাতটা। উনি হাসলেন। গাড় বাঁকিয়ে আমার চোখের দিকে চেয়ে বললেন, এসেই পড়েছি। মোড় ঘুরলে হাজার হাজার রিক্সা পাওয়া যাবে। আপনি এত ভীতু আগে জানলে আপনাকে ইট পাথরের রাস্তায় আনতাম না, প্লেন ভাড়া করে আকাশপথে ঘোরাতাম। আমি বার কয়েক পিট করে তাকালাম। রাগত কণ্ঠে কিছু বলতে চেয়েও যেন বলতে পারলাম না। হঠাৎই বুঝলাম আমার আর রাগ লাগছে না। কেন যেন রাগ উঠছেই না। অদ্ভুত। এই রাগী বদমেজাজি মেয়েটার রাগগুলো কোথাও উদয় হয়ে গেল। মোড় পেরোতে রিক্সা পেয়ে গেলাম। রাস্তাটা অনেক চলমান, একটু দাঁড়াতে জ্যাম লেগে যাবে। রিক্সাওয়ালা মামা তাড়া দিলেন। আমি শাড়ির কুচি ধরে তড়িঘড়ি করে উঠতে গেলাম। ঠিক তখনই পেছন থেকে আরেকটা রিক্সা এসে সজোরে বাড়ি খেলো আমাদের রিক্সায়। রিক্সা এগিয়ে গেল অনেকটা। আমি বেসামাল হয়ে পড়তে গেলে আহসান দ্রুত হাতটা ধরলেন।
আমি সামলাতে পারলাম না, পড়ে গেলাম আহসানের উপর। আমাকে কোনো রকম জাপটে ধরলেও আহসান ঠাঁই পেলেন না। ফুটপাতের শক্ত ইটের সাথে কপাল ঠুকে যেতেই গড়গড় করে রক্ত বেরিয়ে এলো। উনি উফ বলে আর্তনাদ করে উঠলেন। আমি হাঁটি করে বসে অবস্থাতে দিশেহারা হয়ে উঠলাম। ততক্ষণ আমাদের ঘিরে জটলা বেঁধে গেছে। পেছনের রিকশায় লোকটার সাথে মানুষের ঝগড়া লেগে গেছে। পরিস্থিতি উন্মাদ। আমাকে অবাক করে দিয়ে হাসান আহত অবস্থায় কোনো রকম বিলম্ব না করে উঠে দাঁড়ালেন। আমাকেও দাঁড় করে অস্থির কণ্ঠে বললেন, আপনি ঠিক আছেন? হাঁটুতে লেগেছে? আমি দুপাশে মাথা নাড়ালাম। লোকটার রক্ত দেখে কান্না পেয়ে যাচ্ছে। আমার চলো চোখ জোড়ায় চোখ পড়তে দ্রুত পকেট থেকে রুমাল বের করলেন উনি। কপালে চেপে ধরে ঝগড়া থামিয়ে রিকশাওয়ালা মামাকে বললেন, মামা গাড়ি চলবে তো? রিকশাওয়ালা মামা উত্তর দিলেন, চলবো ভাই। উনি দেরি না করে আমাকে উঠিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা আপনি সামনের কোনো ফার্মেসিতে চলুন, ভাড়া বাড়িয়ে দেবনে। কাছে একটা ফার্মেসি ছিল। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। ফার্মেসি যেয়ে কপাল থেকে রুমালটা সরাতে কেঁদে উঠলাম আমি। এতক্ষণ রুমালটা রক্তে চুপচুপ হয়ে গেলেও সেটা কপাল ছাড়া করেননি উনি। হয়তো ক্ষত দেখে আমি কেঁদে ফেলবো, সেজন্যই। আমার কান্নার গতি বাড়তে দেখে উনি স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আরে কাঁদছেন কেন? আমি ঠিক আছি। আমি কোনো ক্রমে আটকাতে পারলাম না। সশব্দে কাঁদতে কাঁদতেই বললাম, কত রক্ত বেরোচ্ছে, আর আপনি বলছেন ঠিক আছেন? উনি মলিনভাবে হাসলেন, বললেন, আপনি একটু চোখটা বন্ধ করে রাখেন, ব্যান্ডেজ করলে রক্ত বন্ধ হয়ে যাবে। আমি চোখ বন্ধ করলাম না। অযোধ্যায় গাল বেয়ে জলপাত অব্যাহত রেখে ওনার ব্যান্ডেজ করে দেখতে লাগলাম। লোকটার বারে বারে চোখ কুচকে ফেলাটাই জানান দিচ্ছে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে ওনার। তবু মুখ ফুটে টু শব্দটাও করছেন না। মাঝে আমার ফোন বেজে উঠল। আম্মু ফোন করেছেন। উনি স্ক্রিনে ভেসে ওঠা নামটা এক পলক দেখে ফোনটা আমার কাছ থেকে টেনে নিলেন। রিসিভ করে কানে লাগিয়ে স্বাভাবিক স্বরে বললেন, আসসালামু আলাইকুম আন্টি, চ্যুতি আমার সাথেই আছে, টেনশন করবেন না। রাস্তা একটু জ্যাম তো, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ওপাশ থেকে আমার কথাগুলো আমার কানে এলো না। উনি মুচকি এসে পুনরায় সালাম দিয়ে ফোন রেখে দিলেন। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা শেষ। সাদা পাঞ্জাবির কিছু কিছু অংশ রক্তে লাল হয়ে আছে। উনি ফার্মেসি থেকে একটা টিস্যুর প্যাকেট কিনে আমার হাতে ধরিয়ে বললেন, ভালো করে চোখ মুখ মুছে নিন। আপনার বাবা দেখলে তো ভাববেন আমি আপনাকে মারধর করেছি। সন্ধ্যাবেলার মৃদু আলো ছায়া সর্বত্র। বাড়ির সামনে রিক্সা থামলো। আমি নেমে গেলাম। নামলেন উনিও। রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন। আমি ভাবলাম উনিও সাথে আসবেন, তাই দরজার কাছ থেকে একটু সরে দাঁড়াতে উনি হেসে বললেন, আমি যাব না, আপনি যান। রিক্সা তো ছেড়ে দিলেন, এ রাস্তায় কী করবেন? একটু কাজ আছে এদিকে, আপনি ঢুকেন। আমি কথা বাড়ালাম না। গেট পেরিয়ে ভেতরে ঢুকতে উনি বরাট কণ্ঠে ডেকে উঠলেন, চৈতি শুনেন। ওনার এক ডাকে ঘুরে দাঁড়ালাম আমি। কপালের ব্যান্ডেজের উপরও হালকা রক্ত বেশি উঠেছে। কেন যেন খুব কষ্ট হলো আমার। এত কষ্ট বোধহয় নিজের জন্য কখনো হয়নি। চোখটা আবারও ভিজে উঠেছে। উনি ধারা গলায় বললেন, আপনি কি সত্যি সত্যি বিয়েতে মানা করে দিবেন? আমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে আলতো হেসে উত্তর দিলাম, মনে তো হয় না।